আমার আমার নাম শান্তা আক্তার, প্রকাশ আয়শা চিত্রিকা। আমার পিতা মৃত আবুল কাশেম। আমার মাতা রোশনা বেগম। তো আমি একটা ছেলের অভিযোগ নিয়ে আসছি। ওর নাম হলো আব্দুল মবিন, প্রকাশ মবিন। ওর বাবার নাম হলো আজিজ মিয়া, আমার নাম খালেদা বেগম। ওর জেলা কক্সবাজার, থানা চকরিয়া, আর গ্রাম উত্তর লুটন। তো ওর সাথে আমার ইমুতে কথা হয় রং নাম্বারে। ও যেদিন আমাকে ফার্স্ট টাইম ইমুতে লক করে, সেদিন আমি ওকে মেসেজের রিপ্লাই দিয়ে জিজ্ঞাসা করছিলাম তুমি কে। ও আমাকে মেসেজে বলল যে আমার নাম মবিল। তো ওর নামে সেম আমার একটা ভাই আছে। আমি ওকে উত্তরে বললাম যে যে ভাই আমার ফোনে এমবি নাই, তুমি আমাকে নাম্বারে ফোন দাও। তখন ও আমাকে বলছে নাম্বারটা মেসেজ করেন। আমি তাকে নাম্বারটা মেসেজ করি। মেসেজ করার পরে তখন সে আমাকে 120 জিবি এমবি আমার ফোনে দেয়। দেওয়ার পরে তখন সে আমাকে বলে যে আপনি ইমুতে কথা বলেন। তখন সে আমাকে ইমুতে ভিডিও কল দেয়। আমি ভিডিও কল কেটে দিয়ে অডিও কল দিই। দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করে ওকে বলি যে কেমন আছো। ও আমাকে উত্তরে বলতেছে ভালো আছি। তখন আমি বললাম তোমার কণ্ঠ আমার ভাইয়ের সাথে মিশতেছে না, তুমি কে। তখন ও আমাকে ওর পরিচয় দেয়। পরিচয় দেওয়ার পরে তখন বলতেছে যে আমার নাম মবিন, আমি চকরিয়া থেকে বলতেছি। তা আমি বলছি আমার কাছে কি চান। বলতেছে কিছুই না, জাস্টলি কথা বলবো। ফার্স্টের দিন আমার সাথে এভাবে কথা বলার পরে দুদিন আমাদের ভিতরে কোনো কথা হয় না। দুদিন পর আমাদের সাথে আবার কথা হয়। কথা বলাকালীনে তখন ও আমার কাছে একটা পিক চায় যে তুমি তো ভিডিও কল রিসিভ করো না, একটা পিক দাও। আমি ওকে বলছি আমি পিক দিতে পারবো না। সে আমার আইডি থেকে একটা পিক নিয়ে আমাকে দিছে। তার কাছে দুটো ফোন, আরেকটা ফোন দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে পিকটা দেয়। দেওয়ার পরে তখন আমি ওকে বললাম যে এটা কোথায় পাইছেন। বলতেছে তোমার আইডি থেকে নিয়ে তোমাকে দিছি যে। তো তুমি কেন ভয় পাচ্ছ, তোমার স্বাভাবিক ছবি তো আমার কাছে আছে। তো বললাম যেটা আছে ওটা নিয়ে থাকেন, আমি আর দিতে পারবো না। না, এটা না বলার পরে মাঝখানে আবার আমাদের ভিতরে 4-5 দিন কথা হয় না। না হওয়ার পরে আবার সে আবার আমার সাথে কন্ট্যাক্ট করে, কথা বলে। কথা যখন বলে তখন সে আমাকে হুমকি দেয় যে তুমি আমার সাথে কথা বলতে হবে, আমি তোমার মায়া পড়ে গেছি। আমি ওকে জিজ্ঞাসা করলাম মায়া পড়ে লাভ নেই, আমি একটা ম্যারেড, আমার একটা বাচ্চা আছে। আমি মায়া পড়লো, আমি বিয়ে কিংবা প্রেম এগুলো আমার দ্বারা হবে না। তুমি যদি সম্পর্ক রাখতে চাও আমার আমার সাথে ছোট ভাই হিসেবে সম্পর্ক রাখতে হবে, কারণ তোমার নামের সাথে আমার ছোট ভাইয়ের নাম ম্যাচিং হয়ে গেছে। সে উত্তরে হ্যাঁ বলছে। বলার পরে তখন 2 থেকে 3 দিন কথা বলার পরে সে আমাকে বলতেছে যে মানে এক এক সময় এক একটা পিক চাইতো আমার কাছে, যেগুলা আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নিন। তখন আমি ওকে বললাম যে তোমাকে আমি ছোট ভাই হিসেবে সম্মান করি, আমার কাছে যে পিকগুলো চাচ্ছ এগুলো আমি দিতে পারবো না। তখন ও আমাকে রাগ করে ফোনটা কেটে দেয়। ঘন্টা দুয়েক পরে আমাকে কিছু পিক পাঠায়। ওখানে পিকের উপরে আমার ছবির উপরে লেখা আছে আমার রেট 500 টাকা, আমার ফোন নাম্বার এটা, আমার গ্রাম অমুক জায়গায়। আমি তাকে আবার ফোন দেই। ফোন দিয়ে বললাম তুমি এগুলো কি করতেছো। ও আমাকে বলতেছে যে তুমি যদি আমার কথা না শোনো আমি এইভাবে করতে থাকবো। এটার জন্য আমি আইনের লোকদের সাথে কথা বলি যে এটা কি করা যায়। তখন ওনারা আমাকে বুদ্ধি দিছে যে তুমি যাই করো না কেন ও তোমার ধরা ছোঁয়ার বাইরে, তুমি এখনো পর্যন্ত তার নাম ঠিকানা জানো না। তখন আমি ওর নাম ঠিকানা প্রপারলি জানতাম না। তখন ওনারা যখন আমাকে এটা বললো তখন আমি বলছি এটা করণীয় কি। তো বলতেছে ওকে বাংলাদেশে আনো। তখন ও বাংলাদেশে আসে। আমাদের সাথে কথা বলার দীর্ঘ 7 মাস পরে 10 অক্টোবর ও বাংলাদেশে আসে। যখন ও আসে ও আমাকে বলতেছে ওর ক্যান্সার হয়েছে। এটা বলে সে বাংলাদেশে আসে। তো একজন ক্যান্সারের রোগী, আমি ওর এগেনস্টে কিছু করতে চাই না, কারণ সে বাঁচবে কয়দিন। কিন্তু সে আমাকে সেটা মিথ্যে বলছিল। তখন ও যখন বাংলাদেশে আসে এরপর আমি জানতে পারলাম যে ও একজন ম্যারেড। ম্যারেজ জানার পরে আমি প্রপারলি ওর কাছ থেকে সরে যেতে চাইছি। যখন আমি সরে যেতে চাইছি তখন ও আমাকে বিভিন্ন ছবি দিয়ে ব্ল্যাকমেল করতেছে। আমি বললাম এই ছবিগুলা ডিলিট করো। ও আমাকে বলতেছে ডিলিট করবো, সত্য আছে। আমি জিজ্ঞাসা করলাম কি সত্য। বলতেছে আমাকে টাকা দিতে হবে। তা আমি বলছি আমি এত টাকা কোথায় পাবো, তুমি যত টাকা চাচ্ছ। তো বলতেছে আমি প্রবাসী কল্যাণে গিয়ে তোমার নামে মামলা করব। কারণ ও আমার কাছে 5 লাখ চাইছিল। কিন্তু ও প্রবাসী কল্যাণে গিয়ে আমার নামে মামলা করবে। ও আমার পিছনে 3.5 লাখ টাকা খরচ করছে। উত্তরে আমি ওকে বলছি ঠিক আছে তোমার কাছে যদি এভিডেন্স থেকে থাকে আমি টাকাটা দেবো, তুমি আসো। তুমি আসো, তোমার কাছে প্রমাণ নিয়ে আসো, আমি তোমাকে টাকাটা দেবো। তারপরেও আমাকে আমার সমাজের কাছে কলঙ্কিত করিও না, আমার সংসার ভেঙে দিও না। কারণ তোমাকে বিয়ে করবো এরকম কোনো কথা দিয়ে আমি তোমার সাথে কথা বলি নাই। তখন উত্তরে ও বলতেছে যে আমার ওয়াইফ ভালো না, আমি তোমাকে বিয়ে করবো। তুমি যদি আমাকে বিয়ে না করো তোমার হাজবেন্ডকে আমি মেরে ফেলবো। তখন আমি বলছি দোষ আমি করছি তোমার সাথে কথা বলে, উনি কোনো দোষ করে নাই। ঠিক আছে আমি রাজি আছি, তুমি আসো। আসার কথা বলার পরে সে 2-3 দিন আমার সাথে যোগাযোগ করে নাই, আসে নাই। হয়তো তার বার্থডে সমস্যা ছিল। তার স্ত্রীকে আমি এই কথাগুলো জানাই, তার বাবাকে জানাই, তার ভাইদেরকেও আমি জানাই। কারণ একই কাজে তার ভাইও জেল খেটে বের হয়েছে। যে কাজটা ও আপাতত আমার সাথে করছে, যে ওই একই কাজে তার বড় ভাইও জেল খেটে বের হয়েছে। তো এর জন্য আমি 2-3 দিন আমার সাথে কথা বলে না। এরপরে আবার কথা বলে। কথা বলার পরে আমি বিকাশের মাধ্যমে আমার কাছ থেকে 25,000 টাকা নেয়।
আর 25,000 টাকা আমি আমার গহনা বিক্রি করে ওকে দিয়েছিলাম, কারণ এই কথাগুলো যেন আমার এলাকায় ছড়াছড়ি না হয়, এমনকি আমার হাজবেন্ড আর আমার আত্মীয় স্বজন যেন না জানে। এরপরে সে হুট করে একদিন আমাকে বলতেছে যে সে বাড়ি থেকে বের হয়ে গেছে, তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তা আমি বলছি যে তোমাকে তো আমিও জায়গা দিতে পারবো না, কারণ তোমার আর আমার সম্পর্কটা ওরকম না, তুমি আমাকে বোন হিসেবে মানো না। তখন ও আমাকে বলতেছে না, আমাকে ও ধর্মের বোন বানাইছে, ঠিক আছে আমি তোমাকে বোন হিসেবে মানি, আমাকে ঠাঁই দাও। তখন সে রাত 11টার সময় আমার এলাকায় চলে যায়। চলে যাওয়ার পরে আমি ওকে ভাই সম্মানে ওকে বলি, ঠিক আছে আজকে থাকো, সকালে চলে যাইও, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো, স্ত্রীকে ছাড়া যাবে না। আমি তার স্ত্রীকেও একই কথাই বলছি। এরপরে তখন উনি আমার কথায় রাজি হয়। রাজি হওয়ার পরে তখন তার সকালে সে যাওয়ার সময় তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে ওই রুম থেকে সে আমার এনআইডি 2টা সিম যাওয়ার সময় নিয়ে চলে যায়। আমার অরিজিনাল এনআইডি 2টা সিম নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে সে ওখানে গিয়ে বলতেছে যে আমার এনআইডি দিয়ে বিভিন্ন কাজ কাজ করে ওটা আমার ঘাড়ে চাপাই দিবে, আমাকে আবারও নতুন করে ব্ল্যাকমেল করা শুরু করলো। তখন আমি ওকে বলছি, তুমি ম্যারিড, তোমার বাচ্চা আছে, আমি এই কাজটা করতে পারবো না, কিন্তু ওই কাজটা করতে হবে। ও আমার ভিডিও কলে কথা বলা অবস্থায় কিছু পিক্সেল নেয়, পিক্সেল নিয়ে এই কাজগুলো করে। আমি তার বাবার কাছে যখন সাহায্য চাইছি, তার বাবা আমাকে বলতেছে সে প্রপারলি কোনো সাহায্য আমাকে করতে পারবে না। তার ভাইয়ের কাছে চাইছি, তার ভাইও আমাকে বলতেছে কোনো সাহায্য করতে পারবে না। আমি শেষমেশ যখন না পারতেছি, আমার দেওয়ালে যখন পিঠ থেকে গেছে, আমি আইনের আশ্রয় নিই। আগের বার হয়তো দুর্বল অবস্থা নিলে, এবার স্ট্রংলি নিই। নেওয়ার পরে তখন আইন থেকে আমাকে এটাই বোঝায় যে ছেলেটাকে ধরে নিয়ে আসো। তখন ছেলেটা আবারও দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে যখন চলে যায়, ওখানে গিয়ে আমার উপরে আরো বেশি টর্চার করা শুরু করছে। তার সাথে প্রতিনিয়ত ভিডিও কলে আমাকে আপত্তিকর কাজ করতে বাধ্য করতো। আমি যেটা যদি করতে রাজি না থাকতাম, সে আমাকে এই ছবি ভিডিওগুলো ছাড়ার হুমকি দিত। দেওয়ার পর তখন আমি এটা যখন আইনের কাছে সাহায্য চাই, আইনে বলছে যে ঠিক আছে তাকে আমাদের হাতে তুলে দাও, তাকে নিয়ে আসো। তখন আমি তাকে বলছি ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ও আমাকে বলছে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও। আমি বলছি ঠিক আছে আমি ডিভোর্স দিতে রাজি আছি, আমি তোমাকে চাই। তখন ও আমাকে বলছে যে আমি আসার আগে আমি অসুস্থ, আমাকে তুমি 4 লাখ টাকা দিতে হবে। আমি বলছি ঠিক আছে 4 লাখ টাকা দেবো। তখন ও রাজি হয়। রাজি হয়ে রানিং মাসের 16 তারিখে ও বাংলাদেশে আসে। আসার পরে আমি আমার এলাকার আইনের সাহায্য নিয়ে ওকে আইনের আয়তায় নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন তার ফ্যামিলি তাকে জামিনের জন্য বিভিন্ন চেষ্টা করতেছে। মিডিয়ার কাছে আমার একটাই অনুরোধ, তাদের মাধ্যমে সবাইকে আমার এটাই জানানি যে আইনের ওকে যে আইনের আয়তায় নেওয়া হয়েছে, এখানে আমার এলাকার যে স্যাররা আছে, যে বড় বড় যে আইনের লোকগুলো আছে, ওনাদের কাছে ইউনো, জি বর্তমানে জেলে আছে অলরেডি, তার জন্য 2বার আবেদন করা হয়েছে এর জন্য, জামিনের জন্য। কিন্তু জামিনের কাগজের মধ্যে ওরা এটাই উল্লেখ করছে ঘটনাস্থলে উনি ছিল না, আর ওনার কোনো মুখের জবানবন্দি নেই, আর আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। কিন্তু আমি সব এভিডেন্স থানায় জমা দিচ্ছি, এবং কি তার হাতে যে 2টা ফোন ছিল, 2টা ফোন যখন থানা থেকে এসআই নেয়, তখন ও থানা ওর ফোনের মধ্যে এসআই এভিডেন্স গুলো পায়, যেটা আমি মুখে বলছিলাম একই জিনিস ওর ফোনে পায়। তো আমি এখন আমার এলাকার যে ইউনো, আমি ওনার কাছে আবেদন করতেছি এটার জন্য যে যে আহ, চকরি চক- চকরিয়া প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে বাঁচান, শুধু আমাকে না, আমাদের মা জাতকে বাঁচান, আমাদের মা জাতকে বাঁচান। কারণ না, আজকে সে আমাকে স্বীকার করতেছে, কালকে আরেকজনকে করবে, কারণ যারা এগুলা করে তারা করতে থাকে, তারা করতে থাকে। আজকে যদি আমরা তাদেরকে দমন না করি, আগামীতে তারা আরো বেশি করবে, আরো সাহস পেয়ে যাবে। আজকে আমার জীবন নষ্ট করতেছে এই ছেলে, হয়তো আগামীতে অন্য কোনো ছেলে অন্য মেয়ের জীবন নষ্ট করবে। আমি যেভাবে মুখে দাঁড়াইছি, হয়তো আমার দেখা দেখি আরেকটা মেয়ে মুখে দাঁড়াবে যদি আপনাদের সাহায্য পায়। হয়তো বা অনেক মেয়ে এগুলো মুখ বুঝে সহ্য করতেছে, কারণ না, যে হয়তো আইনের কাছে প্রপারলি সাজেশন পাবে না। কারণ ওকে ধরা ঘন্টাখানিক পরে কিংবা 2-3 দিন পরে তো যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তখন সেই হিংস্র বাঘের মতন ওই মানুষটাকে ধাওয়া করে বেড়ায়, তখন সেই মানুষটা না পারে বাঁচতে, না পারে মরতে। তো তার থেকে আমার এটাই কথা, আমি সবার কাছে একটাই আবেদন করবো যে ওকে যেন জামিনে না ছাড়া হয়, এটা যেন আমি প্রাপ্য বিচার পাই। সে জেলে থাকা অবস্থায় আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে, আমি যদি তোমাকে বিয়ে করি তুমি কি আমাকে ছেড়ে দিবা? আমি বিয়ের দাবি নিয়ে এখানে আসি নাই, আমি টাকার দাবি নিয়ে এখানে আসি নাই, আমি ওর শাস্তির দাবি নিয়ে এখানে আসছি। ও ফ্যামিলি এই জিনিসটা গোপন রাখছে, আমাকে পুরো ফ্যামিলির কাছে, আমাকে পুরো গ্রামের কাছে পতিতা হিসাবে ও চিহ্নিত করছে, আর ওর ফ্যামিলি এটা গোপন রাখছে। আমি চাই আপনাদের মাধ্যমে যেন সবাই জানে, সবাই যেন আমার পাশে দাঁড়ায়, আমি যেন এরকম একটা লোককে শাস্তি দিতে পারি, আমি যেন আমার হাজারটা মা বোনের ইজ্জত বাঁচাতে পারি। কারণ এই ছেলে আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য বিপজ্জনক। ওকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের এলাকা থেকে, বাড়িয়াহাট চট্টগ্রাম কারাগারে আছে।
জোরারগঞ্জ। ওর নাম হলো আব্দুল মবিন, আর ওর প্রকাশ মবিন, আর ওর আপুর নাম হলো আজিজ মিয়া, প্রকাশ আজি ফকির, আর ওর মার নাম হলো খালেদা বেগম। ওর গ্রাম লোটনীয়, ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড, কাকারা ইউনিয়ন, থানা চকরিয়া, জেলা কক্সবাজার।